হ্যাপাজার্ড, কারণ আজকে আমার শিডিউল ছিল না, তাড়াতাড়ি করে রেডি করতে হয়েছে। যাক, তোমরা কি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার পড়ছো বা পড়ানো হয়েছে? Anyone please answer me? সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার পড়ানো হয়েছিল? না স্যার। দেখা যাচ্ছে আমি শেয়ার করছি যে। জি স্যার। আচ্ছা, তাহলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার এটা হচ্ছে কমনেস্ট ফ্র্যাকচার ইন চাইল্ডহুড এবং commonly asked question in your viva board and in your exam. অস্পিতেও তোমার সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের একটা এক্সে থাকতে পারে, কারণ এটা সবচেয়ে ইজি এবং কমনেস্ট, এবং তোমাদের লেভেলে এটা জানাটাও খুব দরকার আছে। আচ্ছা ঠিক আছে, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার কি একদম শর্ট আমরা পড়াশোনা করব, বেশি পড়াশোনার দরকার নেই। এটা তো আমরা দেখতেছি এই যে গাছে উঠছিল, গাছে মনে করো আমের সময় আম খাইতে উঠছিল বা আম পাড়তে উঠছিল, গাছ থেকে পড়ার পরে কি হলো, আউট স্ট্রেচ হ্যান্ড যদি পড়ে তাইলে তাকে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হইতে পারে। আরো অনেক ফ্র্যাকচার হয়, সাথে এটা হইতে পারে। আচ্ছা, ওই যে দেখো মেকানিজম অফ ইনজুরি, এটা মনে আমি যেগুলো বলবো ওগুলো মনে রাখো, কারণ আমি এগুলো স্ক্রিনশট নিয়ে তুলছি, সো এখানে লেখার সুযোগ পাইনি, সময় পাইনি। মেকানিজম অফ ইনজুরি কি? ফল অন অ্যান আউটস্ট্রেচড হ্যান্ড উইথ হাইপার এক্সটেনশন এট দ্য এলবো উইথ অ্যাবডাকশন অ্যাডাকশন, এটা বলতে পারলে পারলা, নাইলে নাই, উইথ হ্যান্ড ডরসিফ্লেক্সড। মানে জিনিসটা কল্পনা করো, পড়ে যাচ্ছে গাছ থেকে, তাইলে কি করবে সে? নিশ্চয়ই হাত দিয়ে ঠেকাইতে চাবে, মানে তার পতনটা, তার এই ফল ডাউনটা ঠেকাইতে চাবে। আর ঠেকাইতে গেলে অবশ্যই তার নিজে নিজে চিন্তা করো, হ্যান্ডটা ডরসিফ্লেক্সড, মানে ডরসিফ্লেক্স, এই ছবিটা দেখি তাইলে, এই যে দেখো, এই যে ছেলেটা কারসার নিয়ে দেখাচ্ছে, এই যে দেখো হ্যান্ডটা ডরসিফ্লেক্সড, এলবোটা হাইপার এক্সটেন্ডেড, আর অ্যাবডাকশন অ্যাডাকশন, এটা হয় অ্যাবডাকশন থাকে না অ্যাডাকশন থাকে। তাহলে এটা হচ্ছে মেকানিজম অফ ইনজুরি। ফার্স্ট ডিকেডে বেশি হয়, মেল বেশি হয়, স্বাভাবিক কারণ হচ্ছে কারণ ছেলে বাচ্চারাই গাছে টাছে বেশি উঠে, বুঝো নাই? আচ্ছা, 2.3% কেসে ওপেন ফ্র্যাকচার হয়। আর ওগুলা দেখো না, নিচের দুইটা লাইন দেখো, এই যে ইপসিলেটার, এগুলো দরকার নেই, এগুলো তোমাদের দরকার নেই। এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হচ্ছে ক্লাসিফিকেশন করা যায় দুই ভাবে, মানে অ্যাকর্ডিং টু ফ্র্যাকচার প্যাটার্ন। একটা হচ্ছে ফ্লেকশন টাইপ আর একটা হচ্ছে এক্সটেনশন টাইপ। ফ্লেকশন টাইপ ভেরি মিনিমাম, আমি একটা পাইছি, দেখছি 2.3%, অথবা যদি 3% বলে তাও হয়, লেস দেন 3%। আর এক্সটেনশন টাইপ হচ্ছে মোর দেন 97%, 97.7%। ঠিক আছে, ওইটা দেখাবো না কোনটা ফ্লেকশন টাইপ আর এক্সটেনশন টাইপ, এটা আমরা একটু পরে দেখাবো। তাইলে গার্টল্যান্ড ক্লাসিফিকেশন, গার্টল্যান্ড ক্লাসিফিকেশন হচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের উপরে লেখাগুলা এত দেখা দরকার নেই। একটা তো আমরা টাইপ পাইলাম, ফ্লেকশন এন্ড এক্সটেনশন। খালি এতটুক দেখো, in extension type, এটা মোস্ট কমন, ফ্র্যাকচার লাইন রানস আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, আর ইন ফ্লেকশন টাইপ ইট রানস ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। আচ্ছা, এটা দেখাই হলি, না দেখাইলে এটা বোঝা যাবে না। এই যে দুইটা কথা বললাম, এটা আমি একটু দেখাই। হেফাজত করো তো, এই জন্য আর দেখাই যে এই এই দেখো, এটা হচ্ছে এক্সটেনশন টাইপ, এ ফিগার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হিমরাস, এটা হচ্ছে আল্লাহ, রেডিয়াস আল্লাহ। তাইলে আমার এই ফ্র্যাকচার লাইনটা আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস মানে হচ্ছে পোস্টেরিয়রলি আর কি। আমি কি বুঝাইতে পারছি? আপওয়ার্ডস এন্ড পোস্টেরিয়রলি বা ব্যাকওয়ার্ডস মানে হিউমেরাসের পিছন দিকে গেছে। আচ্ছা, এটা ফিগার বি হচ্ছে ফ্লেকশন টাইপ। এখানে খেয়াল করো, উল্টা, জাস্ট রিভার্স। ফ্র্যাকচার লাইন কি হচ্ছে? আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমার ফ্লেকশন এন্ড এক্সটেনশন টাইপের মধ্যে পার্থক্য। তাইলে আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, আর সরি ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, ওটা ডাউনওয়ার্ডস এন্ড আপওয়ার্ড বলে দিয়েছি। আর
ক্লাসিফিকেশন আরেকটা সিস্টেম হচ্ছে গার্টল্যান্ড ক্লাসিফিকেশন। এই যে গার্টল্যান্ড সাহেব এটা বের করছেন, টাইপ 1, 2, 3। টাইপ 1 হচ্ছে আনডিসপ্লেস, যেটা ডিসপ্লেস নাই, জাস্ট সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট নাই। টাইপ 2 হচ্ছে ডিসপ্লেস বাট পোস্টিরিয়র কর্টেক্স ইজ ইনট্যাক্ট। টাইপ 3 হচ্ছে ডিসপ্লেস বাট নো ইনট্যাক্ট পোস্টিরিয়র কর্টেক্স, মানে মানে দুইটা পুরাপুরি আলাদা, মানে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট আর ডিস্টাল ফ্র্যাগমেন্টের মধ্যে কোনো কানেকশন নেই। এইটাকে টাইপ 3 কে আবার দুই ভাগে ভাগ করা যায়, পোস্টিরিয়র মিডিয়াল ডিসপ্লেসমেন্ট এন্ড পোস্টিরিয়র ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এটা কি জিনিস একটু বলতেছি। ওইখানেই তো ছিল, সরি, এখানেই ছবি ছিল, ওইটা দুইবার দিছি। তাহলে ওই যে একটু আগে আমরা বললাম এ ফিগার এ হচ্ছে এক্সটেনশন টাইপ এন্ড এটা ফিগার বি হচ্ছে ফ্লেকশন টাইপ। আচ্ছা, তাহলে এটা একটু বলে নি। এই যে পোস্টেরিয়র ল্যাটারাল এবং পোস্টেরিয়র মিডিয়াল, এটা সম্বন্ধে কোনো ধারণা আছে? কারো ধারণা আছে? কন্ডাইলটার উপর ভিত্তি করে আর কি। কন্ডাইলটা কি হিউমেরাসের ল্যাটারালে যাবে না মিডিয়ালে যাবে? কাছাকাছি গেছো। আচ্ছা, আমি একটু বলি, আমাদের যে কোনো এক্সরে, অর্থোপেডিক্স এর যে কোনো এক্সরেতে আমরা দুইটা ভিউ মাস্ট করি। ধরো এই যে এখানে একটা ভিউ দেওয়া, কি ভিউ দেওয়া আছে, সময় যেহেতু কম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এলবো জয়েন্ট ইনক্লুডিং ডিস্টাল হিউমেরাস এন্ড প্রক্সিমাল রেডিয়াল আলনা শোয়িং ল্যাটারাল ভিউ। আমাকে আরেকটা ভিউ কি লাগবে? এপি ভিউ। তো এপি এন্ড ল্যাটারাল ভিউ, ঠিক না? এই এপি এন্ড ল্যাটারাল ভিউতে আমি সব সময় চিন্তা করব এটা হচ্ছে ডিস্টাল ফ্র্যাগমেন্ট, উপরের পার্টটা হচ্ছে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট। কিসের? ফ্র্যাকচারের। তো ফ্র্যাকচারের ডিস্টাল ফ্র্যাগমেন্টটা প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাপেক্ষে কোন দিকে আছে? যদি এই দেখো এ ফিগারে এটা প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট, তার সাপেক্ষে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পোস্টেরিয়রলি আছে। বি তে দেখো এই হিউমেরাসের প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাপেক্ষে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা অ্যান্টেরিয়রলি আছে। সো এতে আমি ডিসপ্লেসমেন্ট দেখতেছি পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট, আর বি তে দেখতেছি অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট। ঠিক একইভাবে ধরো এটা এপি ভিউ, ধরে নিই আমি, এটা ধরে নিই এটা এপি ভিউ, এই দুইটাই এপি ভিউ। তাহলে প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাপেক্ষে এটা যদি এপি ভিউ হয়, তাইলে আমার এটা ল্যাটারাল, ধরলাম এটা মিডিয়াল, মানে আমার লেফট হ্যান্ড সাইড, মানে স্ক্রিনের লেফট হ্যান্ড সাইড ধরলাম ল্যাটারাল এন্ড রাইট হ্যান্ড সাইড মিডিয়াল। তাইলে এই প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাপেক্ষে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা এটা মিডিয়ালি সরছে। তাহলে কি হলো? পোস্টেরিয়র মিডিয়াল ডিসপ্লেসমেন্ট। ঠিক কিভাবে প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাপেক্ষে এটা ল্যাটারালি সরছে, তাহলে এটা হবে অ্যান্টেরো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। বুঝা গেছে? এম আই ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমাকে যদি ডিফর্মিটি অথবা ডিসপ্লেসমেন্ট ডেসক্রাইব করতে হলে তোমাকে দুইটা ভিউ লাগবে, এপি এন্ড ল্যাটারাল ভিউ, এবং অলওয়েজ ডিস্টাল ফ্র্যাগমেন্ট ডিস্টাল ফ্র্যাগমেন্ট ডিস্টাল ফ্র্যাগমেন্ট। প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট কোন দিকে আছে এটা দেখবো না, বরং প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাপেক্ষে ডিস্টাল ফ্র্যাগমেন্ট কোন দিকে আছে এটাই আমি দেখব। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। ক্লিনিক্যাল ফিচার কি কি থাকে? স্বাভাবিক পেইন, সোয়েলিং থাকবে, ডিফর্মিটি থাকবে, এস শেপ ডিফর্মিটি, এগুলা থাকবে। একটা আমাকে হিস্ট্রি বলবে, আর এগুলা বাকি নিচে গুলা দেওয়ার দরকার নেই। আমাকে একটা হিস্ট্রি বলবে, হিস্ট্রি অফ ফল, পেইন, সোয়েলিং থাকবে, ডিফর্মিটি থাকবে, ঠিক আছে? এগুলা দরকার নেই, টেন্ডারনেস আমি এক্সামিনেশন করলে পাবো। ওই যে একটু আগে আমরা বললাম যে প্রপার স্টাডি অফ রেডিওলজিক্যাল সাইন ইন বোথ এপি এন্ড ল্যাটারাল, ঠিক আছে? শুধু এপি ভিউ বা শুধু ল্যাটারাল ভিউ হবে না। আমি এপি ভিউতে কি দেখব? এপি ভিউতে এটা কঠিন তোমাদের জন্য, বাউম্যানস অ্যাঙ্গেল, এটা দরকার নাই, আমি তোমাদেরকে এত বোঝাচ্ছি না, তবে জাস্ট জেনে রাখো। বাউম্যানস অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেল বিটুইন দ্য হরিজন্টাল লাইন অফ দ্য এলবো এন্ড দ্য লাইন ড্রন থ্রু দ্য ল্যাটারাল এপিফাইসিস। horizontal line of the elbow and line drawn through the lateral epiphysis and long axis of arm. একটা এপি ভিউ থাকলে আমি, আচ্ছা একটু পরে আমি একটা ছবি দিয়ে দেখাবো। দ্যাট মিনস হচ্ছে আর্মের লং অ্যাক্সিস এবং এই যে ল্যাটারাল এপিফাইসিস আছে না, এই দুইটা যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলে বাউম্যানস অ্যাঙ্গেল। নরমালি এটা লেস দেন 5 হয়, আর যদি এর
বেশি হয় তাহলে আমরা চিন্তা করবো ফ্র্যাকচার আছে। ঠিক আছে, এর নিচেরটা লাগবে না তোমাদের। ল্যাটারাল ভিউতে কি দেখবো, সরি ল্যাটারাল ভিউতে কি দেখবো, টিয়ার ড্রপ সাইন। টিয়ার ড্রপ সাইন দেখবো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে, মানে এই টিয়ার ড্রপ সাইনটা দেখা যাবে না। নরমালি একটা ল্যাটারাল ভিউতে এই টিয়ার ড্রপ সাইনটা দেখা যায়। অ্যান্টেরিয়র সেকেন্ডটা লাগবে না, দ্বিতীয়টা দেখো, দেখো anterior humeral line. A line drawn through along the anterior border or distal humeral shaft passes through the middle or 1/3 of the capitulum. It indicates যদি if it passes through anterior 1/3, মানে আমি বুঝাইতে পারছি কিনা জানি না। একটা যদি আমরা লাইন টানি কোন দিক দিয়ে, হিউমেরাসের anterior border দিয়ে, তাহলে এটা কোন দিক দিয়ে যাবে, through the middle 1/3 of the capitulum. একটা আগের পিকচার যদি দেখি তাহলে আমরা একটু ধারণা করতে পারবো। এই যে এই অ্যান্টেরিয়র হিউমেরাল লাইনটা নরমালি যাওয়ার কথা এই ক্যাপিচুলামটার মিডল 1/3 এর মাঝখান দিয়া, কিন্তু যদি এটা সামনে দিয়ে চলে যায় তাহলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। ঠিক আছে, এই যে দেখো অ্যান্টেরিয়র হিউমেরাল লাইন থেকে নাই, ক্যাপিচুলাম এর বরাবর নাই, তাহলে এটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। আরো কিছু ছবি দেখাইলে বোঝা যেত। এই যে দেখো অ্যান্টেরিয়র হিউমেরাল লাইন যদি টানি, নাই, ক্যাপিচুলাম নাই, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এগুলো লাগে আসলে মিনিমালি ডিসপ্লেস ফ্র্যাকচারের ক্ষেত্রে লাগে, করোনাল লাইন দরকার নাই। ফ্যাট প্যাড সাইন, the olecranon fossa is deep and thus fat pad lies totally contained within the fossa, not seen in the normal lateral radiograph of elbow at 90 degree. জাস্ট তোমরা জেনে রাখো, কারণ এগুলো তোমাদের জন্য খুব একটা দরকার নাই, পোস্ট গ্রাজুয়েশনের দরকার। ডিস্টেনশন অফ দ্য ক্যাপসুল with an effusion due to trauma infection causes the olecranon fat to be visualized as a radiation gap. মানে হচ্ছে olecranon fossa নরমালি ল্যাটারাল ভিউতে 90 ডিগ্রি যখন এলবো করা হয় ফ্লেকশন, তখন আমরা ফ্যাট প্যাড দেখতে পারবো না। কিন্তু যখন আমার সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হইলো, এখানে হেমাটোমা হইলো, হেমাটোমা হওয়ার কারণে সে ফ্যাটকে পুশ করবে পিছন দিকে, তখন আমি একসাথে যেহেতু ট্রমা আছে এবং ইফিউশন হয়েছে, তখন ওই ফ্যাটটা এক্সরেতে দেখা যাবে। এটাকে আমরা বলবো ফ্যাট প্যাড সাইন। ফিশটেল এগুলো দরকার নাই তোমাদের। এই যে অ্যান্টেরিয়র হিউমেরাল লাইন, এই যে দেখো বি তে লেখা আছে অ্যান্টেরিয়র হিউমেরাল লাইনটা ওলেক্রানন, এই যে মিডল, এটা ওলেক্রাননের মিডল 1/3 দিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে নরমাল। যদি এর সামনে দিয়ে যায় অথবা পিছন দিয়ে যায় তাহলে হচ্ছে এটা ফ্র্যাকচার। এই যে দেখো এই ছবিটা দেখতে পারতেছো, আগেরটা দেখো anterior humeral line crosses middle of the capitulum। এই ছবিতে দেখো সি তে দেখো anterior humeral লাইনটা যদি টানি তাহলে সামনের দিকে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা দেখাইছি ফ্লেকশন এক্সটেনশন। আচ্ছা, ট্রিটমেন্ট কিভাবে করব? আচ্ছা, ট্রিটমেন্টের আগে আসি আমরা কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি হইতে পারে? একটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হলো কি কমপ্লিকেশন হইতে পারে? আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশন কি? আর্লি কমপ্লিকেশন প্রথম হইতে পারে ভাস্কুলার ইনজুরি। কোন ভেসেলটা এখানে ইনজুরি হইতে পারে, কারো আইডিয়া আছে? ব্রাকিয়াল আর্টারি। ভেরি গুড। রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি। আলনার আর্টারি, রেডিয়াল আর্টারি তো তোমার এখানে পাবে না। ব্রাকিয়াল আর্টারিতে ইনজুরি হয়, ওইটা না পরে যায় এলবোর এখানে যায় ভাগ হয়ে যাবে, এর আগেই শেষ। যেমন ধরো এই ফ্র্যাকচারটা দেখো, মানে এই যে সি, এই যে এখানে স্পাইক হয়ে আছে, ঠিক না? এখানে স্পাইক আছে। যদি এটা এক্সটেনশন, এমন এক্সটেনশন হয়েছে যে তার ওপেন ফ্র্যাকচার হয়ে গেছে, ওপেন ফ্র্যাকচার যদি হয় তাহলে কি হবে? তাহলে এই যে ভেসেল আছে সামনের দিকে, এই ভেসেলটাকে এই বনি স্পাইকটা পায়ার্স করে তখন ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হইতে পারে। তো একটা হলো ভাস্কুলার ইনজুরি হইতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম হইতে পারে। কম্পার্টমেন্ট সিনড্রোম কেমনে হবে? হেমাটোমা হয়েছে, হেমাটোমা হওয়ার কারণে, ইফিউশনের কারণে অনেক সময় দেখা যায় আনট্রিটেড থাকে, গ্রামের এরা কবিরাজের কাছে নিয়ে যায়, কবিরাজ হয়তো একটা লতা পাতা বাইদা দিছে, আরো একটু প্রেসার পড়লো ওই জায়গায়,
তাইলে তখন কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। কম্পার্টমেন্ট সিনড্রোম সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। আর কি হতে পারে? নার্ভ ইনজুরি হতে পারে। তো একটু আমি 1 মিনিট হোল্ড করতেছি। সরি, আমি একটু ইন্টারাপশন হয়েছে। আচ্ছা, তাহলে আর্লি কমপ্লিকেশন বলছি আমরা কি ভাস্কুলার ইনজুরি, মোস্ট কমনলি ইনজুরি ব্রাকিয়াল আর্টারি, কম্পার্টমেন্ট সিনড্রোম হইতে পারে, নার্ভ ইনজুরি হইতে পারে। এটা 7% কেসে নার্ভ ইনজুরি হয়। সবচেয়ে বেশি নার্ভ ইনজুরি যেটা হয় চান্স থাকে রেডিয়াল নার্ভ ইনজুরি। কখন হয়? ওই যে আমরা বলছিলাম পোস্টেরিয়র মিডিয়াল ডিসপ্লেসমেন্ট, যদি ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পোস্টেরিয়র মিডিয়াল ডিসপ্লেসমেন্ট হয় তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। এটা স্বাভাবিক কথা। মিডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে যদি পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট হয়, শুধু পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট বেশি হয়েছে তাহলে মিডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। অ্যান্টেরিয়র ইন্টারোশিয়াস নার্ভ ইনজুরি হতে পারে যদি পোস্টেরিয়র ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয় ডিস্টাল ফ্র্যাগমেন্ট। তাহলে এটা হচ্ছে আর্লি কমপ্লিকেশন। আলনার নার্ভ ইনজুরি হইতে পারে যদি আমরা অনেক সময় ফ্লেকশন টাইপের হইতে পারে, আরেকটা হইতে পারে আমরা অনেক সময় সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ম্যানেজ করতে গিয়ে সোয়েলিং বেশি থাকলে তাদেরকে আমরা ওভারহেড একটা স্কেলেটাল ট্রাকশন দিয়ে, আমি একটু পরে দেখাবো, তখন আলনার নার্ভ ইনজুরি হইতে পারে। আর লেট কমপ্লিকেশন কি হইতে পারে? ডিফর্মিটি হইতে পারে, যে একটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হইছে, হয়তো ঠিকমতো ম্যানেজ করা হয় নাই, অথবা ইনএডিকুয়েট রিডাকশন হয়েছে, তাহলে তার ডিফর্মিটি হতে পারে। কমনেস্ট ডিফর্মিটি কি? কিউবেটাস ভ্যারাস আর গান স্টক ডিফর্মিটি খুবই কমনলি পাওয়া যায়। দেখা যায় হয়তো ডাক্তারের কাছে আসে নাই বা ফিজিশিয়ান কাউকে অ্যাটেন্ড করে নাই, কবিরাজের কাছে গেছে। সবচেয়ে বেশি যেটা কারণ তাদেরকে কি হয়? ম্যালিনেটেড সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, কিউবেটাস ভ্যারাস, দ্যাট মিন্স গান স্টক ডিফর্মিটি। আরেকটা লেট কমপ্লিকেশন হতে পারে মায়োসাইটিস অসিফিকেন্স। যে মায়োসাইটিস এইটার কোনো কিছু কারণ আছে, যে কারণে দেখা যেতে পারে যে ট্রাইসেপসে মায়োসাইটিস অসিফিকেন্স হইতে পারে। আর কি হইতে পারে? বিআইসি, বকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার। এটা হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোমের একটা সিকুইলি। তাহলে এই তিনটা কমপ্লিকেশন আমাদের হইতে পারে। আচ্ছা, এখন আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট তিনটা স্টেজে। একটা আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, যদি আনডিসপ্লেস সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয় তাহলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করব। একটা প্লাস্টার দিয়ে রেখে, কাস্ট দিয়ে রেখে দিব 2-3 সপ্তাহ বাস। আরেকটা হতে পারে যে না, ডিসপ্লেস ফ্র্যাকচার টাইপ 2 or 3 যেটাই হোক না কেন, আমরা ক্লোজ রিডাকশন এন্ড পারকিউটেনিয়াস কেওয়ার ফিক্সেশন আন্ডার সিআরএম গাইডেন্স। ঠিক আছে? এটা কিরকম? এই যে আমরা ফ্র্যাকচার সাইট ওপেন করব না। ক্লোজ রিডাকশন কেন? আমরা ফ্র্যাকচার সাইট ওপেন করব না, এই জন্য এটা ক্লোজ রিডাকশন। পারকিউটেনিয়াস কেন? আমরা বাইরে থেকে
মানে স্কিনের বাইরে থেকে পারকিউটেনিয়াসলি দুইটা কেওয়ার ফিক্সেশন করব আন্ডার সিয়াম গাইডেন্স কেন সিয়ামের মধ্যে দেখে দেখে যেমন এই যে এই এক্সটা এই যে ফিগার বি সি এটা সুপারকন্ডাইলার ল্যাটারাল ভিউ এপি ভিউ এবং একটা ফিক্সেশন করা হয়েছে পারকিউটেনিয়াস রিডাকশন করার পরে আরেকটা কি হচ্ছে ওপেন ফ্র্যাকচার এন্ড ইন্টারনাল ফিক্সেশন করতে পারে যদি দেখা যাচ্ছে ক্লোজ রিডাকশনে আসতেছে না দুইবার তিনবারের বেশি আমি আর অ্যাটেম্প নিব না সেক্ষেত্রে ওপেন রিডাকশন করা হয় অথবা দেখা গেছে হয়তো পুরান 7 দিন হয়ে গেছে 9 দিন হয়ে গেছে আসে নাই আমাদের কাছে তখন সেই ক্ষেত্রে আমরা ওপেন ডিরেকশন ইন্টারনাল ফিক্সেশন বাই কেওয়ার এখন কথা হলো ফ্লেকশন এন্ড এক্সটেনশন টাইপ দুইটাতে কিন্তু একইভাবে আমরা কাস্ট দিব না যেটাই করি না কেন আমরা কি বলে পারকিউটেনিয়াস করি আর ওপেন করি এই যে ফ্লেকশন টাইপে আমরা টাইপ এর এই যে ফ্লেকশন টাইপ এভাবে আমরা ইমোবিলাইজেশন করব মানে এক্সটেনশন টাইপে আমরা ফ্লেক্স করব আর ফ্লেকশন টাইপে আমরা এক্সটেনশন অবস্থায় প্লাস্টার করব এই যে এটা ওভারহেড স্কেলেটাল ট্রাকশন এই যে বাচ্চাটার সুপারকন্ডাইলার ফ্র্যাকচার হয়েছে তো আমরা সোয়েলিং বেশি এবার তো সোয়েলিং যে আমরা অপারেশন করতে পারতেছি না অথবা রিডাকশন হবে না সেক্ষেত্রে আমরা এই যে স্কেলেটাল ট্রাকশন ওভারহেড স্কেলেটাল ট্রাকশন দিয়ে যখন আমাদের সোয়েলিং কমে যাবে তখন আমরা এটা প্লাস্টার করে দেব এই যে এটা একটা এক্সটেনশন টাইপ ইনজুরি এবং তাকে আমরা এভাবে এলবো ফ্লেক্স অবস্থায় প্লাস্টার দিয়ে রাখছি আচ্ছা আরো কিছু জিনিস আমি একটু দেখাই মানে মোর ক্লিয়ার হওয়ার জন্য কোনো কোয়েশ্চেন আছে একটু আমাকে বলতে পারো আমি দেখতে দেখতে আমি একটু দেখাই কিছু কি বোঝা গেছে না কিছুই বোঝা যায় নাই স্যার কেওয়ারটা ওপেন ছাড়া কিভাবে পারকিউটেনিয়াস দিবেন পারকিউটেনিয়াস এটা এটা না দেখলে তোমরা বুঝতে পারকিউটেনিয়াস কেমন এটা প্রথমে আমরা যেটা করি এটা আসলে তোমাদেরকে না দেখাইলে কেমনে বুঝবা বুঝার কথা না দেখি আমি ছবি পাই কিনা তাহলে তোমাকে দেখাইতে পারো আচ্ছা আমি ক্লাস নিতেছি না না এগুলো না না আচ্ছা আমি দেখি দেখাইতে পারি কিনা একটু তোমরা থাকো পারকিউটেনিয়াস যেটা করি আমরা প্রথমে রিডাকশন করি ঠিক আছে রিডাকশন ক্লোজ রিডাকশন আমি আগে বলছি ওপেন করব না ফ্র্যাকচার সাইড আমরা ক্লোজ রিডাকশন করব ক্লোজ রিডাকশন করার পরে আমরা যেটা করি কে ওয়্যার কয়েকভাবে দেওয়া যায় কেউ পছন্দ করে ক্রস কে ওয়্যার ওই যে আমরা একটা ছবি দেখাইলাম ওইটার মতো কেউ পছন্দ করে ক্রস কে ওয়্যার না প্যারালাল টু কে ওয়্যার অবশ্যই এখানে দুইটা কে ওয়্যার দিতে হবে ঠিক আছে মাস্ট দুইটা কে ওয়্যার দিতে হবে আমি একটু তোমাদেরকে একটু থেকে তোমাকে দেখাচ্ছি কিভাবে আমরা ইয়ে করি ও তোমরা কি দেখতে পাচ্ছ জি স্যার দেখতে পাচ্ছ না একটা বই খুলছি আমি জি স্যার আচ্ছা এই যে দেখো একজন এটা সার্জনস চয়েস ঠিক আছে সাধারণত আমরা ল্যাটারাল দিক থেকে দেই কেন দেই না মিডিয়াল দিক থেকে মিডিয়াল এপিকন্ডালের নিচে আমাদের এখানে আলনার নার্ভ থাকে চান্স অফ আলনার নার্ভ ইনজুরি থাকে কিন্তু আমাকে যদি বলো আমি সাধারণত মিডিয়াল ল্যাটারাল দুইটাই দিই আমরা তো জানি কোন জায়গায় এই আলনার নার্ভে গ্রুভ আছে গ্রুভে আলনার নার্ভ থাকে তাহলে আমি একটু যদি পালপেট করে তার একটু উপরে প্রক্সিমালি দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নাই এই যে অ্যাটলিস্ট দুইটা প্যারালাল অথবা ডাইভার্জেন্ট কে ওয়্যার আমরা ল্যাটারাল এপিকন্ডাইল থেকে টুয়ার্ডস মিডিয়াল কর্টেক্স আমরা দুইটা অথবা দুইটা দিই তিনটা দেই না সাধারণত দুইটা কে ওয়্যার দেই দেখো একজন দিছে তিনটা একজন দুইটা ডাইভার্জেন্ট দিছে এই যে ল্যাটারাল ভিউতে এই যে দেখা যাচ্ছে দুইটা ক্রস করে দিছে তাহলে এটা কোনো ব্যাপার না আমরা ল্যাটারাল এপিকন্ডাইল তুমি নিজেও ফিল করতে পারবা তো ল্যাটারাল এপিকন্ডাইল থেকে জাস্ট একটু প্রক্সিমালি যায়া আমার ডিরেকশনটা থাকবে টুয়ার্ডস মিডিয়াল কর্টেক্স ওইখানে আমরা কে ওয়্যার দিয়ে দিই কিন্তু আগে অবশ্যই আমাকে দেখে নিতে হবে যে সিয়াম আছে সিয়াম হইলে একটা কন্টিনিউয়াস এক্সরে মেশিন আমরা ওইটা দিয়ে আগেই দেখে নিতে হবে যে আমার রিডাকশন আছে কি না
এই যে এখানে যে ছবি দেখতেছো, এখন এখন দেখো, এই যে আমরা একটু আগে বললাম যে অ্যান্টেরিয়র হিউমেরাল লাইন, এই যে এটা হচ্ছে একটা অ্যান্টেরিয়র হিউমেরাল লাইনটা টানা হয়েছে, এবং এই অ্যান্টেরিয়র হিউমেরাল লাইনটা আমরা কি বলছি, ক্যাপিচুলামের মিডল দিয়ে যাওয়ার কথা, ঠিক না, গ্যাসের সামনের দিকে। কিন্তু এই এক্সরে দেখলে তোমাদের তো বোঝার কথাই না, আমরাও অনেক সময় কনফিউজ হয়ে যাই, এটা কি ফ্র্যাকচার আছে সুপ্রাকন্ডাইলার নাকি নাই। ঠিক আছে, এই যে অ্যান্টেরিয়র হিউমেরাল লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখো, এটাতেও দেখো, এই যে ক্যাপিচুলামের ঠিক সামনে দিয়ে গেছে, মাঝখান দিয়ে যায়নি। এই যে দেখো, আরো যদি দেখো, এই যে এটা সামনে দিয়ে চলে গেছে, মানে যত তোমার ইনজুরি বেশি হবে তত সামনে দিয়ে যাবে। এই যে দেখো, আমরা কি করি, সিয়ামে দেখি, এটা হলো সিয়াম মেশিন, একটা পেশেন্ট শুয়ে আছে আন্ডার অ্যানেস্থেসিয়া, এই সিয়াম মেশিন, এই বাচ্চারা শুয়ে আছে, আমরা সিয়ামে দেখতেছি যে এপিভিতে কি আছে, ল্যাটারাল ভিতে কি আছে। তারপরে এই যে রিডাকশন করার চেষ্টা করছি, রিডাকশন করলাম, এই দেখো, এই যে দেখো, এই যে ম্যানিপুলেশন করছে, আর এই যে পালপেট করতেছে, ল্যাটারাল এপিকন্ডাইল এবং ফ্র্যাকচার পালপেট করতেছে। দেন এই যে আমি রিডাকশন করে ফেলছি, এইটা ছিল, আমি এই হলো রিডাকশন করার পরে অবস্থা। তারপরে যেটা করি, ওই রিডাকশন করার পরে ওই ওই যে একটু আগে যে ছবিটা দেখছো, এই যে রিডাকশন করার পরে এই এদিক দিয়া আমরা দুইটা পিন দিয়ে দিই, আর কেউ এদিক দিয়ে একটা দেয়, মেডিয়াল দিয়ে আরেকটা দেয়। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এই যে বাউম্যানস অ্যাঙ্গেলটা দেখানোর জন্য তোমাদেরকে এই বইটা খুলছি, যেটা বলছি আমরা তো খালি মৌখিক জানছো, চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বিটুইন কি বলছি, একটা লাইন হচ্ছে পারপেন্ডিকুলার টু দা লং এক্সিস অফ দা হিউমেরাল শ্যাফট, মানে হিউমেরাসের শ্যাফটের পারপেন্ডিকুলার হচ্ছে এই লাইন, ঠিক আছে। আরেকটা হচ্ছে দা ফাইসিয়াল লাইন অফ দা ল্যাটারাল কন্ডাইল, একদম সহজ কথা। এই যে ল্যাটারাল কন্ডাইল, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, এটা ল্যাটারাল। কেমনে চিনলাম? রেডিয়াস ল্যাটারালি, এই যে ল্যাটারাল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল দিয়ে যদি আমি একটা ফাইসিস দিয়ে যদি একটা লাইন টানি, তাহলে এটা কত হবে, লেস দেন 5 ডিগ্রি। আর কোনো কোশ্চেন আছে? এই যে দেখো, আমার সিয়ামের আন্ডারে দেখছি, এই যে দেখো, এই যে দেখো, এই যে এখন বুঝতে পারবো। আমরা রিডাকশন মানে আগে দেখলাম, দেখার পরে রিডাকশন করলাম, এই যে দেখো, আমরা দুইটা কেওয়ার দিলাম, এই যে সিয়ামে দেখতেছি আমাদের কি অবস্থা, রিডাকশন তো ধরে আছে কিনা। এই যে এখন ল্যাটারাল সাইড দিয়ে দেখার চেষ্টা করতেছে যে কোন দিকে যাবে। সিআরএম কি স্যার একটা এক্সরে মেশিন? হ্যাঁ, এই দেখো, এই দেখো, মনিটর দেখো, আমি এখানে দেখতেছি, এখানে ক্যামেরা আছে, মনিটর আছে, একদম একটা এক্সরে মেশিন, লাইভ এক্সরে মেশিন, ঠিক আছে। এই যে আমাদের মেডিকেলে আছে। হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, সিয়াম তো শুধু আমাদের লাগে না, সিয়াম কয় কয় জায়গায় লাগে দেখো, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে লাগে, বোনস থেকে, নিউরো সার্জারিতে লাগে, নিউরো সার্জারি তো তারা ওই যে তোমার PLIDS, প্রোলাক্স লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অথবা স্পাইন ফিক্সেশনের সময় ভেঙে গেছে, ভার্টিব্রা ভেঙে গেছে, তখন ফিক্স করা লাগে, অথবা অন্য কোনো কারণে তখনও তাদের লাগে। আরেকটা কোথায় লাগে বলতে পারবা? কমনেস্ট, সবচেয়ে বেশি লাগে, বলতে পারবো কি? সবচেয়ে বেশি লাগে স্যার সারা, ক্যাজুয়ালিটিতে, হ্যাঁ, না না, ক্যাজুয়ালিটি অর্থোপেডিক্স ছাড়া বলো, অর্থোপেডিক্স ছাড়া বলো। এনজিওগ্রাম নাম শুনছো না? এনজিওগ্রাম শুনো নাই? করোনারি এনজিওগ্রাম, করোনারি এনজিওগ্রাম দেখবে কেমনে? ওইটা তখন এইরকম সিয়াম মেশিন থাকে, আমরা ডাই দিলাম, মানে রেডিয়াল আর্টারি দিয়ে দেখ বা যেখান দিয়ে দেখ, তোমার ডাই দেওয়ার পরে হার্টের ওখানে আমরা যে দেখবো তার ভেসেল গুলা ঠিক আছে কিনা, ওটাকে বলে সিটি এনজিওগ্রাম। মেশিন একটু ডিফার করে আর কি, কারণ একটা সফট টিস্যু দেখে একটা হার্ড টিস্যু দেখে, এখানে মেশিন একটু ডিফার করে। তারপরে তোমার ইয়ের এনজিওগ্রাম, এই যে কি বলে, করোনারি কার্ডিয়াক এনজিওগ্রাম, আবার সেরেব্রাল এনজিওগ্রাম হয়, অনেক কিছু। এই যে দেখো, এখানে একটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, সে ল্যাটারাল সাইড থেকে 3টা পিন দিয়েছে, ঠিক আছে। এটা একটা টেক্সট বুকের ছবি। এই দেখো, এই দিক দিয়ে 3টা ল্যাটারাল ভিউ, ওইটা এপি ভিউ দেখছো, এখন একটা প্লাস্টার দিয়ে দিচ্ছে। বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আমি দেখি কি দেখানো যায় তোমাদের।
স্যার ডিপার টিস্যুতে তাহলে যে এফএনএসি গুলা করে তাহলে এটা কি সিআরএম এর সাহায্যে করা যায় না, ওটা তো সিটি গাইডেড। সিটি গাইডেড? জি স্যার, সিটি গাইডেড, হ্যাঁ, মানে আমরা যদি বোনস থেকে করতে চাই তাইলে আমরা চাইলে পারবো যে আমরা সিয়াম গাইডেড ধরো কোর নিডল বায়োপসি করব, একটা বনি লিশন আছে, ধরো টিবিয়াতে একটা লিশন আছে ভিতরে, মানে এটা ইন্ট্রামেডুলারি হোক অথবা সাবকর্টিক্যাল হোক, তখন করতে পারো। এই যে দেখো, এটা একটা ওপেন ফ্র্যাকচার ব্রাকিয়াল আর্টারি, দেখছো পাওয়া যায়, কিন্তু হঠাৎ হঠাৎ পাওয়া যায়। এই যে ব্রাকিয়াল আর্টারি আলাদা করছে, দেখছো না? এই যে কি কি শার্প একটা এজ, এই শার্প এজ দিয়ে ব্রাকিয়াল আর্টারিটা কেটে গেল। তখন রিপেয়ার করে দিয়ে আসতে হয়, ভাস্কুলার সার্জারি বা যদি কেউ পারে তাহলে রিপেয়ার করতে হয়, নাইলে তো হাত শেষ। আর কোনো কোয়েশ্চেন আছে কি? কারো কোনো কোয়েশ্চন? এটা তোমাদের লাগবে না, এটা পোস্ট গ্রাজুয়েশন এরিয়া। এই যে বলছিলাম না একটা কমপ্লিকেশন কি, মায়োসাইটিস অসিফিকেশন, বলছিলাম না লেট কমপ্লিকেশন। মাসল কি হয়, অসিফাইড হয়ে যায়, মায়োসাইটিস অসিফিকেশন নামটাই বলতেছে তোমাকে। এখানে এখানে কোন মাসল অসিফাই হয়েছে বলতে পারবা এই জায়গাতে? স্যার ব্রাকিয়ালিস। লেখা আছে দেখে বলে দিলা না? না স্যার। আচ্ছা ঠিক আছে, ব্রাকিয়ালিস অসিফিকেশন হয়। এটা কেন হয় জানো? এটা হয় মেটাপ্লাসিয়া। না, ওইটা তো তোমার প্যাথোলজির কথা, আমি বলতেছি কেন, মানে কারণটা কি, কেন মায়োসাইটিস? ওইটা যদি আমরা দেখা যায় যে খুব বেশি টানা হেঁচড়া করি, এখন রিডাকশন করার জন্য আমরা অনেকবার ট্রাই করতেছি, এই জন্যই ওপেন রিডাকশন, যে আমি পিনটা বাইরে দিয়ে দিতে হলে তো আমি ফ্র্যাকচার দেখতেছি না, তো আমি তাকে কাছাকাছি আনতে যাই, খুব বেশি ম্যানিপুলেশন যদি করি তখন হেমাটোমা হয়, মাসল ইনজুরি হয়, মাসল ইনজুরি হয়ে আস্তে আস্তে আমার এই মায়োসাইটিস অসিফিকেশন ডেভেলপ হয়। এগুলো তো আগেই বলছি। ল্যাটারাল ডাইভার্জেন্ট দেওয়া যায়, এই যে এটা দিছে কনভার্জেন্ট, এটা হচ্ছে মানে ডাইভার্জেন্ট দিছে এগুলা। এই যে দেখো একটা দেখাইছিলাম না, বলছিলাম না কিউবিটাস ভ্যারাস, এই দেখো বাচ্চা মেয়েটার লেফট সাইডের এলবো দেখো, ক্যারিং অ্যাঙ্গেলটা দেখো, আমি যদি একটা লাইন টানি হিউমেরাসের মিড মিড দিয়ে, আরেকটা লাইন টানি ফোরামের মিড পয়েন্ট দিয়ে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা, আর এখানে দেখো, এখানে যদি আমি হিউমেরাসের লাইন টানি এবং ফোরাম দিয়ে টানি, দুইটার মধ্যে পার্থক্য। এবং সে ওই যে আমরা ছোটবেলায় পিটি করতাম, করতে পারতেছে না, শোল্ডার টাচ করতে পারতেছে না রাইট সাইডে, এটা হচ্ছে কিউবিটাস ভ্যারাস অথবা গান স্টক ডিফর্মিটি। এই যে গান স্টক কেন বলি, এই যে বন্দুক ধরলে যেরকম বন্দুকের বাট, একটা রাইফেল যেগুলো আর নর্মাল যে বন্দুক রাইফেলের, দেখা যায় যে এইখানে একটা অ্যাঙ্গেল থাকে, এটা এটা মানে কাঠের অংশ, আর এটা হচ্ছে রাইফেল, এই জন্য গান স্টক ডিফর্মিটি। আর কি কি, এই যে এটা হচ্ছে মানে ধরো এটা নর্মাল, না এটা দরকার নাই, এটা তোমাদের এটা বুঝবো না, ডিফর্মিটিটা দেখাচ্ছে, এটাও দরকার নেই, এগুলা ডিফর্মিটি। তাহলে কোনো কোয়েশ্চেন আছে আর? এনি কোয়েশ্চেন? এই যে প্যারালাল দিতে পারি, ডাইভার্জেন্ট দিতে পারি, ক্রস দিতে পারি। এনি মোর কোয়েশ্চন? এই যে ডিফর্মিটি, এস শেপ ডিফর্মিটি বলছিলাম না, এস শেপ ডিফর্মিটি। যদি কোয়েশ্চন না থাকে তাইলে আমরা এখানে শেষ করে দিতে পারি নাকি? জি স্যার। আচ্ছা, তোমাদের কিছু বলার থাকলে বলো, যে মানে কোনো লেকচারের কথা না, এমনিতেই বলছো, কোনো কিছু বলার আছে কিনা তোমাদের? এই এমনি জানার ছিল। হ্যাঁ বলো।
স্যার ওই যে এর আগের লেকচারটা যে হচ্ছে প্রাইমারি সার্ভেতে ABCDE, হুম তো আমাদের বেলি ল্যাবে তো স্যার হচ্ছে CABCDE আছে আর কি, মানে প্রথমে একটা সি দেওয়া। সি দেওয়া, জি ওটা স্যার। সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল, ওটাকে আলাদা করে। আসলে হয়েছে কি, আমি একটু বলে নি আজকে আমার এটা নেওয়ার কথা ছিল না, নেওয়ার কথা ছিল আর 2-3 দিন পরে। তো আমি বেইলি লাভ তো আমার কাছে নাই, সত্য কথা যেটা। আমি এটা আমাকে রেডি করে দিছে আমাদের এক স্টুডেন্ট, সে পাস করে গেছে। কিন্তু আমার সাথে আমরা যখন পড়াশোনা করছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা ছিল। এখন তোমাদের সি যদি আলাদা থাকে, সি দিয়ে কি সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল বুঝাইছে না কি বুঝাইছে? আর ওই যে কন্ট্রোল অফ মেসিভ এক্সটার্নাল হেমোরেজ। এইটা একটা সম্ভবত নতুন আনছে, তাহলে যেটা নতুন আনছে সেটাই বলতে হবে, কারণ আমারটা তো আমি ভেরিফাই করতে পারিনি, কারণ এটা পুরানো এডিশন দেখে করা। অবশ্যই তোমাদের যদি সি থাকে তাহলে ওটা আলাদা, কারণ আমি আরো মানে খোঁজাখুঁজি করছি অনলাইনে। অনলাইনে আরো দেখছি নতুন অনেক কিছু আসছে। ওরা যেমন এখন বলছে যে ফার্স্টে আসলেই 2 লিটার ক্রিস্টালয়েড দিয়ে দিতে, এবং বাচ্চাদের ক্ষেত্রে একটা মেজারমেন্ট আছে, ওই মেজারমেন্ট করে দিচ্ছে, ওই অনুযায়ী বডি ওয়েট অনুযায়ী দিয়ে দিতে। মানে ABCD এর আগেই শুরুতেই একটা আইভি ইনফিউশন চালু করে দিবে। এটা একটা মানে এখন আমি যেহেতু জানি না, এটা আর করতে পারি না, কিন্তু বেসিক কনসেপ্ট হচ্ছে ওই ওই কথা। আর কিছু জানার আছে? যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ অল।